ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা ফেব্রুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ যেটা চলছে আমাদের সেটা কিন্তু নিয়ে আলোচনা করছি। তো এই সপ্তাহের ঘটে যাওয়া বেস্ট বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, এটা আমাদের সেকেন্ড ভিডিও হতে চলেছে। তো এই সিরিজে আমরা মেনলি কি আলোচনা করব? এই সিরিজে আমরা এই সপ্তাহের যত কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তাছাড়াও আমরা এই সিরিজে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সেই টপিকগুলোর উপরেও কিন্তু আমরা টোটাল ওভারঅল জিএস এর উপরে আমরা ভিডিও আনছি, ঠিক আছে? তো তোমাদের যদি এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, ঠিক আছে? তো চলো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট টপিক এসছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ইজ দ্য কমার্শিয়াল আর্ম অফ ইসরো। তো তোমাদের মনে হতে পারে যে এখান থেকে কি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা, এটা স্ট্যাটিক জিকের স্টাইলে এসেছে, ঠিক আছে? বলছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? এটা কি কমার্শিয়াল আর্ম অফ ইসরো। তো এটা কি, এটা মেনলি কি, এটা একটা কোম্পানি, এটা একটা পিএসইউ, মেনলি হচ্ছে এটা একটা পিএসইউ, ক্লিয়ার? এই পিএসইউটা কত সালে তৈরি হয়? 2019 সালে তৈরি হওয়া একটা পিএসইউ, ঠিক আছে? এই পিএসইউটা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা রয়েছে, ঠিক আছে, তার যে কমার্শিয়াল আর্ম মানে বাণিজ্যিক যে সমস্ত জিনিসগুলো, মনে করো ইসরোর সঙ্গে কোনো অন্যান্য সংস্থা মানে কোনো প্রজেক্টের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছে কিনা বা অন্য কোনো কিছু, কোনো প্ল্যানিং একসঙ্গে করছে কিনা, সেগুলোকে মেনটেনেন্স করে কিন্তু এই সংস্থাটা, ঠিক আছে? তো ইসরো এটা মেনলি মানে ইসরোকে কি হিসাবে কাজ করে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে যে পার্টিসিপেশন রয়েছে, ইন্ডাস্ট্রি পার্টিসিপেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রি পার্টিসিপেশন যেটা, সেটাকে বুস্ট করতে সাহায্য করে। ওকে, সেটাকে বুস্ট করতে সাহায্য করে, ক্লিয়ার? এবার আমাদের আরো কিছু জানা দরকার যে ইসরোর নেক্সট মিশন কোনগুলো রয়েছে, ইসরোর নেক্সট মিশন কোনগুলো রয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 2025 সালে ইসরোর যে মিশনটা রয়েছে সেটা হচ্ছে গগনায়ন 2, গগনায়ন গগনায়ন 2, ঠিক আছে? তারপরে 2026 সালে রয়েছে গগনায়ন 3, গগনায়ন 3, ঠিক আছে? এবং 2027 থেকে 28-এর মধ্যে হবে, 2027 থেকে 28-এর মধ্যে কি হবে? চন্দ্রায়ন 4, চন্দ্রায়ন 4, ঠিক আছে? এই কটা টপিক কিন্তু সামনে আসতে চলেছে। গগনায়ন মিশনটা কি? মেনলি গগনায়ন 1 রিসেন্টলি কমপ্লিট হয়েছে, যেখানে ভারত মানে ভারতের কিছু নাগরিক যারা মহাকাশে গেছে 5 থেকে 7 দিনের জন্য তারা মহাকাশে ছিল এবং তারপরে তারা সেটা রিটার্ন করেছে সেখান থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে গগনায়ন মিশন। চন্দ্রায়ন মিশন সম্পর্কে তোমাদের আই থিঙ্ক আইডিয়া রয়েছে যে চাঁদে লোক মানে ভারতের বিভিন্ন মিশন চাঁদের উদ্দেশ্যে করা হয়। তো সেটা হচ্ছে চন্দ্রায়ন মিশন, আর গগনায়ন মিশন হচ্ছে মেনলি মহাকাশে ভারতের নাগরিককে পাঠায়, ঠিক আছে? তো মিশনটা কি হয় অ্যাকচুয়ালি, মনে করো শ্রীহরিকোটা থেকে একটা কোনো ভেহিকেলে করে কোনো একটা মানে রকেট লঞ্চার পাঠানো হলো, ঠিক আছে? যেটা পৃথিবীর চারিদিকে এরমভাবে ঘুরবে, 5 থেকে 7 দিন সেটা থাকবে, ঠিক আছে? তারপরে সেটা আস্তে আস্তে এখান থেকে ডিটাচ হবে এবং ডিটাচ হয়ে এখান থেকে আস্তে আস্তে এন্টার করবে আমাদের কোথায়? পৃথিবীতে, ঠিক আছে? তো এটাকে যদি আমরা ম্যাপের সাহায্যে দেখি, দেখো এই জায়গাটা হচ্ছে শ্রীহরিকোটা, ঠিক আছে? তো এখান থেকে লঞ্চ হয়ে যাচ্ছে, গিয়ে এইভাবে ঘুরলো, ঘুরে এরকম ভাবে এসে ভারতে কিন্তু আবার এন্ট্রি নিচ্ছে। এই মিশনটাই হলো যে গগনায়ন মিশন, তার মেনলি পুরো একটা চিত্রটা কিরকম ভাবে হয় সেটা আমি তোমাদেরকে শো করলাম, ঠিক আছে? গগনায়ন মিশন কত সালে হতে চলেছে, 2 বলো, 3 বলো, 4, সেগুলো তো তোমরা জেনেই গেছো। চলো নেক্সট টপিকে, যেখানে বলছে ইন্ডিয়া উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট, যেটাকে কি বলা হচ্ছে? ওয়েভস বলা হচ্ছে। কোথায় হবে এটা? মুম্বাইতে হবে। মেনলি ওয়েভস কিসের জন্য ইউজ করা হচ্ছে? এটা একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, অ্যানিমেশন বলো, অ্যানিমেশন, তারপরে তোমরা যদি গেমিং বলো, ঠিক আছে, এই জিনিসগুলোকে, যেগুলো অনলাইন, যেগুলো মেনলি অনলাইন যার প্রেজেন্স সব থেকে বেশি, সেগুলোকে বুস্ট করার জন্য কিন্তু এই ওয়েভস মিশন বা ওয়েভস যে প্রকল্পটা সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট স্কিম, ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট স্কিম 2.0, ঠিক আছে? এটা ডিসকাশন শুরু হয়েছে রাজ্যসভাতে। তো ইয়ুথ পার্লামেন্ট সম্পর্কে আই থিঙ্ক অলরেডি সবার জানা আছে, আমরা স্কুল লেভেলে সবাই সেটাকে ফেস করেছি এবং আমরা জানি জিনিসটা কিরকম হয়।
একটা পার্লামেন্টের মতো মিনি পার্লামেন্ট তৈরি করা হয়, যেখানে বিভিন্ন নর্মাল মানুষরা পার্টিসিপেশন করে এবং পার্টিসিপেশন করে তারা কিভাবে পার্লামেন্ট পরিচালিত হয় সেটা নিয়ে আলোচনা হয়। তো টপিকটা এখান থেকে না, কোশ্চেন আসতে পারে এখান থেকে কি রকম ভাবে। আমরা কিন্তু সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সকে নিচ্ছি এবং সেই ধরনের টপিক তোমাদেরকে এখানে ফুললি ডিসকাশন করছি, যেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং স্ট্যাটিক জিকে কিভাবে অ্যাটেম্প করবে তার মাস্টার যাতে হয়ে যেতে পারো, সেই জন্যই কিন্তু আমরা মানে ক্লাসগুলোকে এরম ভাবে নিচ্ছি। তো মেনলি রাজ্যসভাতে করা হয়েছে। চলো রাজ্যসভা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমরা জেনে নিই। রাজ্যসভা সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন জেনে নিই। তো রাজ্যসভাকে কি বলা হয়? লোয়ার হাউস না আপার হাউস? ঠিক আছে, সেটা তোমরা আগে বলো। এটা হলো আপার হাউস বা উচ্চকক্ষ, তাই তো? ওকে। এখানে টোটাল সিট সংখ্যা কত? রাজ্যসভাতে টোটাল সিট সংখ্যা কত? 250। তো 250 জনের মধ্যে 238 জন আসে স্টেট এবং ইউটি থেকে, ঠিক আছে, আর 12 জন হয় নমিনেটেড, ঠিক আছে। নমিনেশন কে করে? নমিনেশন প্রেসিডেন্ট করে। সব কটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। প্রেসিডেন্ট নমিনেট করে, ঠিক আছে। কিন্তু বর্তমানে স্ট্রেংথ কত? বর্তমানে স্ট্রেংথ হচ্ছে 245। 245 এর মধ্যে 225 হচ্ছে স্টেট ইউটি থেকে, স্টেট আর ইউটি থেকে, ঠিক আছে। আর বাদ বাকি মানে 225 স্টেট থেকে, ইউটি নেই এর মধ্যে, কোনো ইউটি নেই এর মধ্যে, কোনো ইউটি নেই, ঠিক আছে। ইউটি থেকে হচ্ছে 8, ইউটি থেকে 8 আর 12 জন হচ্ছে আমাদের নমিনেট, ঠিক আছে, নমিনেট, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম সিট হচ্ছে 250, বর্তমান প্রেজেন্ট হচ্ছে 245। ক্লিয়ার এইটুকু? ওকে। এবার আমাদেরকে আর কি কি জানতে হবে, যে রাজ্যসভায় যে ইলেকশনটা হয় সেটা কিভাবে হয়, ঠিক আছে, এটা তো আমাদের জানা দরকার। তো চলো আমরা জেনে নিই রাজ্যসভার ইলেকশনের প্রসিডিওর। ওকে। রাজ্যসভা ইলেকশন হয় কি করে? রাজ্যসভার যারা মেম্বার, ঠিক আছে, রাজ্যসভার যারা এমপি হয় তাদেরকে ইলেক্ট করে পাঠায় আমাদের লোকসভার যে সমস্ত, লোকসভা বলছি, বিধানসভার যে সমস্ত এমএলএ রয়েছে তারা, ঠিক আছে। তারা ভোট দেওয়ার ফলে রাজ্যসভার এমপি তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এই রাজ্যসভার এমপিরা যাদেরকে ভোট দেয়, মানে যাকে ভোট দেয় তিনি হলেন ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট কার কার ভোটে ইলেক্টেড হয় কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে এমপি রাজ্যসভার, ঠিক আছে। এই এমপির মধ্যে কি রকম আছে? ইলেক্টেড প্লাস নমিনেটেড, ঠিক আছে। আর দুই হচ্ছে কি? দুই হচ্ছে লোকসভার ইলেক্টেড এমপি, ঠিক আছে। এই কটা টপিক আমাদেরকে জানতে হবে এখনের জন্য। ভাইস প্রেসিডেন্ট মানে যে মানে ব্যক্তি, ঠিক আছে, সে কি মানে কিভাবে ইলেক্টেড হচ্ছে সেগুলো আমরা সব জেনে নিলাম। সেখানে টোটাল কতজন মেম্বার আছে জানলাম। এই টপিকগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দিন যখন রাজ্যসভা নিয়ে অন্য কোনো টপিক আসবে, সেখানে আমরা রাজ্যসভার ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আরো অন্যান্য কিছু জানবো। মানে তাকে, সেই তো সেখানে স্পিকার হিসেবে রয়েছে, ঠিক আছে। লোকসভায় যেমন স্পিকার, রাজ্যসভায় কে? ভাইস প্রেসিডেন্ট রয়েছে। সে কি কি কাজ করে সেগুলোও কিন্তু আলোচনা করব। তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের যে সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সেগুলোর প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট হচ্ছে পানামা খাল নিয়ে এসছে। পানামা কি করেছে? উইথড্র করেছে কোথা থেকে? বিআরআই থেকে, ঠিক আছে। বিআরআই কি? রোড ইনিশিয়েটিভ, মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলা হয়। এটা কোন দেশের? চায়নার। চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে পানামা বলে যে দেশটা আছে সে উইথড্র করেছে। তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চায়না কি করতো? মেনলি চায়না ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতো পৃথিবীর বিভিন্ন দেশে। তার বিভিন্ন মেকানিজম ছিল, কত টাকা নিত, কি মানে কত ইন্টারেস্টে থাকতো সেটা নিয়ে মানে অত ক্লিয়ারিটি নর্মাল মানে নিউজ মিডিয়ার কাছে অতটা পাওয়া যায়নি। সেই জন্য সেই ইনফরমেশন এবং তোমাদের জন্য অতটা দরকারও না। তো সেই জন্য সেই ইনফরমেশনটা আমি তোমাদেরকে এখানে বলছি না। কিন্তু বিআরআই প্রকল্পের মাধ্যমে মেনলি চায়না লোন দিত এবং লোন দিয়ে সেই সব দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতো, ঠিক আছে। এটা হলো মেন জিনিস। এবার কোশ্চেন আসতে পারে যে পানামা খাল এটা কোন কোন সমুদ্রের মাঝখানে রয়েছে? পানামা হচ্ছে একটা ম্যানমেড একটা খাল, যেটা আটলান্টিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানের মধ্যে রয়েছে, ঠিক আছে। আটলান্টিক আর এদিকে প্যাসিফিক, ঠিক আছে, প্যাসিফিক এই দুটো ওশিয়ানকে যুক্ত করেছে। তো এই দেখো, এটা হচ্ছে পানামা খাল, এটা হচ্ছে আমাদের আটলান্টিক আর এটা হচ্ছে আমাদের প্যাসিফিক। এই দুটোকে জাংশন হচ্ছে এই পানামা খাল, ঠিক আছে।
এইটা আসতে পারে, এটা পড়ে নেবে। নেক্সট হচ্ছে এক্সারসাইজ সাইক্লোন হয়েছে। সাইক্লোন কোথায় হয়েছে? সাইক্লোন কার কার মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং ইজিপ্টের মাঝখানে মধ্যে হয়েছে, ঠিক আছে। এটা কোথায় হয়েছে? মেনলি রাজস্থানে হয়েছে, ঠিক আছে। এক্সারসাইজ সাইক্লোন হচ্ছে রাজস্থানে কমপ্লিট হওয়া একটা এক্সারসাইজ, ভারত এবং মিশরের মধ্যে বা ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে হয়েছে। এর থেকে আর এক্সট্রা ইনফরমেশন তোমাদের দরকার নেই, তাই এটা এই অবধি। চলো নেক্সট হচ্ছে দ্য ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট অন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স মেনলি কিসের সঙ্গে যুক্ত? টাইগার, লায়ন, লিওপার্ড, স্নো লিওপার্ড, চিতা, এই সমস্ত যে সমস্ত পশু রয়েছে এই পশুর সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যুক্ত রয়েছে, ঠিক আছে। তো মেনলি কি এটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে। প্রজেক্টের নাম কি? সেই প্রজেক্টের নাম হচ্ছে টাইগার প্রজেক্ট, ঠিক আছে। টাইগার প্রজেক্ট, টাইগার প্রজেক্টের আন্ডারেই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যেটা, ঠিক আছে, সেটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। এটা কত সালে অ্যানাউন্স করা হয়েছিল? মানে টাইগার প্রজেক্ট কত সালে? 1973। এবং তার 50 বছর পূর্তি উপলক্ষে 2023 সালে এইটা প্রকল্পটা যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এটার প্রকল্প মানে ঘোষণা করা হয়েছিল এবং সেটা কার্যকর হয়েছে কিন্তু 2025 সাল থেকে আমাদের কার্যকরের চিন্তা ভাবনা নেওয়া হয়েছে, ঠিক আছে। যেটা বলছে অফিসিয়ালি কেম ইনটু ফোর্স। ক্লিয়ার পুরো টপিকটা? চলো নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ লঞ্চ দ্য ড্রোন প্রমোশন অ্যান্ড ইউটিলাইজেশন পলিসি 2025 টু বিকাম এ মেজর ড্রোন ম্যানুফ্যাকচারার হাব। ভারতে প্রচুর সংখ্যক ড্রোন লাগছে কাজে, বিভিন্ন কাজে ইউজ হচ্ছে তোমরা জানো। তো ড্রোন ম্যানুফ্যাকচারার হাব হিসাবে মধ্যপ্রদেশ নিজেকে তুলে ধরতে চাইছে এবং সেক্ষেত্রে সে ড্রোন মানে প্রমোশন এবং ইউটিলাইজেশন পলিসি কিন্তু নিয়ে এসছে, ঠিক আছে। তো মধ্যপ্রদেশ সম্পর্কে আমাদের কি কি জানা দরকার? এখানে মেনলি ন্যাশনাল পার্ক প্রচুর রয়েছে, ন্যাশনাল পার্ক প্রচুর রয়েছে। যেমন কি পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, তারপরে পান্না ন্যাশনাল পার্ক, এই সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে। এবং এখানে মেনলি ন্যাশনাল পার্কে যে প্রাণীটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগার, ঠিক আছে। ক্লিয়ার? ওকে চলো নেক্সট টপিক, দ্য 9th এশিয়ান উইন্টার গেমস, ঠিক আছে, অনুষ্ঠিত হচ্ছে চায়নাতে। চায়নাতে 9th মানে আমাদের যে এশিয়ান উইন্টার গেমস যেটা চায়নাতে অনুষ্ঠিত হচ্ছে। এই গেমসটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে? প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাপানে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্স করাবো না, সেটা তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। আমি তোমাদেরকে ফুল ডিটেলসে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য দরকার, শর্ট টাইম ফ্রেমের মধ্যে যাতে তোমরা পরীক্ষার আগে কমপ্লিট করতে পারো, রিভাইজ দিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট টপিক বলছে আরবিআই গভর্নর বর্তমানের নাম কি? সঞ্জয় মালহোত্রা। সে কি করেছে? অ্যানাউন্স করেছে 0.25% কাট করেছে কোথায়? রেপো রেটে, রেপো রেটে। আচ্ছা রেপো রেট কি জিনিস? যে রেপো রেট কি জিনিস তোমাদের কোশ্চেন আসতে পারে। রেপো রেট হচ্ছে যে রেটে এসসিবি বা শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কাছ থেকে লোন নেয়, ঠিক আছে। আরবিআই এর কাছ থেকে লোন নিচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে লোন বা টাকা নেওয়া যেটা, সেটাকে হচ্ছে রেপো রেট, ঠিক আছে। আচ্ছা এটা আমরা জানলাম। এবার রেপো রেট তো জানলাম, আর কি কি কোশ্চেন আসতে পারে? আরবিআই কত সালে তৈরি হয়েছিল? আরবিআই তৈরি হয়েছিল কত সালে? অ্যান্সার হচ্ছে 1935 সালে, ঠিক আছে। কে আর ন্যাশনালাইজড হয়েছিল কত? ন্যাশনালাইজড হয়েছিল 1949-এ। বর্তমানে মানে গভর্নরের, আরবিআই এর গভর্নরের নাম কি? বর্তমানে আরবিআই এর গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সে কততম গভর্নর? 26th গভর্নর, 26th, ঠিক আছে। এই কটা টপিক কিন্তু এখান থেকে দরকার, এই কটা টপিক তোমরা ভালোভাবে করে নেবে। চলো নেক্সট হচ্ছে দ্য পাকিস্তান থ্রু সুপারকো, সুপারকোর মাধ্যমে হ্যাজ জয়েন্ট চায়নাস চেং E8 লুনার মিশন, ঠিক আছে। এটা মানে মানে কে জয়েন করেছে? পাকিস্তান জয়েন করেছে। তো সুপারকো কিরকম একটা মিশন? মেনলি এটা স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ মানে কমিশন, ঠিক আছে। মানে স্পেস রিলেটেড এটা একটা মিশন, স্পেস রিলেটেড এটা একটা মিশন, ঠিক আছে। স্ট্যাবলিশড হয়েছিল কত সালে? 1981-এ। তো কোশ্চেন আসতে পারে সুপারকো, সুপারকো মিশন যেটা, এই তোমাদের এখানে ফুল ফর্ম দেওয়া আছে, সুপারকো স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন যেটা, ঠিক আছে। তো এটা কত সালে তৈরি হয়েছিল? এটা 1981 সালে তৈরি হওয়া একটা, ঠিক আছে, মানে প্রকল্প, স্পেস রিলেটেড একটা প্রকল্প, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে ওড়িশা গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড সেভারেল ইনিশিয়েটিভস আন্ডার বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটা 2015 সালে ভারত সরকার নিয়ে এসেছিল, মেনলি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আনা হয়েছিল। সেইটাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের উড়িষ্যা সরকার অনেক প্রকল্প চালু করেছে, যেমন নির্ভয়া কাঁধি,
ঠিক আছে, মোগেলা জিয়া, ঠিক আছে, ইন গাঞ্জাম, তারপর হচ্ছে কল্পনা অভিযান ইন ধেনকানাল, ঠিক আছে, তারপর হচ্ছে সুবর্ণা কালিকা ইন ওয়েঞ্জার, বিভিন্ন যে জায়গা আছে সেখানে বিভিন্ন প্রকল্প, এবং হচ্ছে বীর বীরাঙ্গনা যোজনা ইন দেওঘর, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলোর নাম তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে এর মধ্যে কোন প্রকল্পটা কোন রাজ্য চালু করেছে সেই হিসাবে, ঠিক আছে। তো তোমাদের আগে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকে যে সিরিজটা আমাদের চলছে, এই সিরিজটাই এটা কিন্তু এখানেই আজকে আমরা মানে সব কটা কোশ্চেন কমপ্লিট করলাম। এই সপ্তাহে বেস্ট বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ঘটে গেছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। যদি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে তাহলেই। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, অবভিয়াসলি আমাদের এই যে নাম্বার, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, বা দ্য ওয়ে অফ সাকসেস লিখে সার্চ করতে পারো, ঠিক আছে। যদি নোট ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে হয় অবশ্যই এই নাম্বারে মানে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। এবং বর্তমানে আমি সুশোভন রায় যে স্যার রয়েছেন, সুশোভন রায় স্যারের অনলাইন প্ল্যাটফর্মে আমি কিন্তু পড়াচ্ছি, এবং সেখানে আমাদের মানে জিকে রেভলিউশনের উপরে কিন্তু একটা কোর্স চলছে। যদি সেই কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলেও তোমরা এই নাম্বারে আমাকে ইনফরমেশন করে, মানে ইনফরমেশন বলছি মেসেজ করে ইনফরমেশন নিতে পারো, এবং ডেমো গ্রুপে জয়েন হতে পারো যে কীরকম ভাবে আমাদের ক্লাস চলছে। তো আজকে এই অবধি আমি আমার ক্লাসটা শেষ করছি। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।